হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো। যে আমি কি ২-৩টা কোশ্চেন করতে পারবো নাকি একটাই করব? শিওর, না না করো, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব যে এতগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো কিনা। প্রশ্ন ও, করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুম। আমি না অন্যায় কোনো কিছু সহ্য করতে পারি না। মানে ধরেন আমার সাথে বয়সটা কিছু বলো। যে আমার বয়স 35 মানে 35। 35। বিবাহিত না অবিবাহিত? না, আমি বিবাহিত, আমার একটা 14 বছরের ছেলে আছে। 14 বছরের ছেলে আছে। ওকে। হ্যাঁ। তো আপু আমার হচ্ছে মানে কোনো অন্যায় কিছু দেখলে আমার খুব খারাপ লাগে। হুম। আমি যখন মানে ওটা নিয়ে মানে ওটা আলোচনা করি বা প্রতিবাদ করি, হুম। তখন আমার কষ্ট হয় যে এত মানুষ আমি কেন করলাম? আমার সাথে তো ব্যক্তিগত ভাবে একটা ঝামেলা হয়ে যায়, দেখা যায় যে কথা কাটাকাটি হয়ে যাবে। হুম। মানে এটা আমাকে মানে পরবর্তীতে আমাকে খুব কষ্ট হয়। আবার যদি না বলি তখন আমি কষ্ট পাই যে আমি কেন বললাম না, বাকি মানুষ বললে বলুক, না বললে না বলুক, তাতে কি? মানে আমি কিছু মানে ওই সময়টা আমি কিছু বললেও কষ্ট পাই, না বললেও কষ্ট পাই। আর এই কষ্টটা আমার মিনিমাম 2 থেকে 3 দিন থাকে। এটা কি স্বাভাবিক? না আর না, স্বাভাবিক অস্বাভাবিকতা নিয়ে আমরা মন্তব্য না করি। আমাদেরকে একটা এক্সাম্পল কি দিতে পারো যে অন্যায় কিছু, কি অন্যায় হয়েছে এবং যে অন্যায়টা তুমি সইতে পারোনি এবং তুমি তখন প্রতিবাদ করো এবং তুমি প্রতিবাদ করলেও আবার 2-3 দিন কষ্টটা থেকে যায়, এরকম একটা একটা উদাহরণ কি দিতে পারো? হ্যাঁ, আর যেমন আপনি বাইকের হর্ন, তারপরে যে গাড়ির হর্ন অকারণে যে দেয়, মানে এটা আমি নিতে পারি কি না। করে? আমার এই যে রাস্তায় বের হয়ে যে বাইকাররা যে অযথা হর্ন গুলো দেয়, তারপর হর্নগুলো? গাড়ি, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, গাড়ি যারা চালায় ড্রাইভাররা যে অযথা কোনো দরকার নেই নন স্টপ মানে দিতেই থাকে, তখন আমার খুব খারাপ লাগে যে এটা তো শব্দ দূষণ, মস্তিষ্কের জন্য ক্ষতি হচ্ছে বা এটা পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে। তখন আমি মাঝে মাঝে বলি যে ভাই সব মানে এই আওয়াজটা দিয়েন না। তখন অনেকে আচ্ছা। বিরক্ত হয়, মানে আমি বেশি কি বলে বেশি সচেতন, বেশি শিক্ষিত, মানে ব্যাড কমেন্ট করে। তখন আচ্ছা, আমি মানে তখন কষ্ট পাই যে তাহলে আমি কেন বলতে গেলাম। আবার যদি না তখন বলি, আবার নিজের উপরে একটু রাগ লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আবার যখন না বলি তখন আমার কষ্ট হয় যে কেন বললাম না। আমি বললে হয়তো উনি শুধরাতেও পারতো। আবার যেমন আমি একটু পরিচ্ছন্ন, তো আমার উপর থেকে ময়লা ফেলে, ঠিক আছে, ময়লাগুলো আমার ঘরে আসে, হুম। তখন এটা আমার খারাপ লাগে। আবার চিন্তা করে আমি যখন বলবো ওনার সাথে আমার একটা মনোমালিন্য হবে, ট্রেনে ঝগড়া হবে, আমি ভাড়াটিয়া বাড়িওয়ালা জানলে আমাকে বলবে 2 মাসের নোটিশ দিবে, চলে যান। তো আমি দেখা যায় বলতে পারি না, আমার কষ্ট হয়। আবার না বলি না, সেটাও কষ্ট হয়। মানে আমি মানে দোটানার মধ্যে থাকি। কোনটা বেশি কষ্ট, বললে বেশি কষ্ট হয় না না বললে বেশি কষ্ট পাচ্ছ? মানে সিমিলার, আসলে না বললেও কষ্ট পাই, বললেও কষ্ট পাই। মানে একটু কম বেশি কি আছে? বলার পর যখন ঝগড়া হয়ে যায় তখন কষ্ট হয়। আর তখন যদি আবার ব্যাপারটা কষ্ট কেউ, লাগে। ঝগড়া হ্যাঁ, না যদি হলে ব্যাপারটা আবার অত কষ্ট, মানে হ্যাঁ কষ্টটা হ্যাঁ, একটু যদি কম হয়। যাকে আমি বললাম সে যদি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় বা আমি যেটা বলতে চাচ্ছি সে যদি এটা বুঝে, তখন কষ্ট হয় না। কিন্তু সেটা যদি ঝগড়ায় বা মনোমালিন্যের রূপ নেয় তখন কষ্ট হয়। তখন আমার বুক ভার হয়ে যায়, কান্না আসে। আচ্ছা। এবং এই সমস্যাটা তোমার কতদিন ধরে হচ্ছে একদম বললে? ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। একদম ছোটবেলা থেকে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি একটু আসলে তুমি কি একটু খুঁতখুঁতে স্বভাবের? হ্যাঁ। আর আমার চাইল্ডহুডটা খুব বোরিং। আমার 2 বছর বয়সে মা মারা গেছে। আমার আহা। বাবা আরেকটা বিয়ে করছে, সৎমা প্রচন্ড মেন্টাল টর্চার। আমার বাবা মারা গেছে, আমার হাজবেন্ডের মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার ভাই মারা গেছে। মানে আমি একটা খুব বাজে ফ্যামিলি থেকে উঠে আসছি, মানে আমার ব্রোকেন ফ্যামিলি। বোনদের সাথে ঝগড়া হতো বেবিকে নিয়ে, মানে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর ও একটু চঞ্চল ছিল। সবকিছু মিলিয়ে মানে আমার শৈশব ওহো। কৈশোর কোনোটাই ভালো যায়নি। মানে আমি যাকে বিয়ে করছি ও আমার কাজিন, আমার সবকিছু জেনে শুনে বিয়ে করছে। এখন আমার বেবি হচ্ছে না। এখন আমার কাছে মনে হচ্ছে আমি খুব অপরাধী। মানে আমার আমার থাইরয়েডের সমস্যা, তারপরে এর জন্য হয়তো আমার বেবিটা হচ্ছে না। তোমার আবার বেবি হচ্ছে না, তুমি বললে না তোমার একটা বেবি আছে? মানে আগের ঘরের, ওটা হচ্ছে আমার এক্স আচ্ছা, হাজবেন্ডের। এই বিয়েটা তোমার পরে করেছো আর প্রথম হ্যাঁ হাজবেন্ড মারা গেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও কিভাবে মারা গেছেন? রোড অ্যাক্সিডেন্ট, তখন ওর বয়স ছিল 28 বছর, মারা আর গেছে। তোমার বিয়ের কতদিন পরে উনি মারা গেলেন? আমার বিয়ের কত 6 বছর তো, তখন আমার বয়স 22 ছিল। হুম। মানে বিয়েটা হয়েছে তোমার একটু তাড়াতাড়ি, অল্প বয়সে বিয়ে হ্যাঁ করেছো? হ্যাঁ, আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ওই যে আমার সৎমা অনেক বেশি মেন্টাল টর্চার করতো, তো আমি আর নিতে পারছিলাম না। তুমি নিজে তো পছন্দ করে করেছিলে প্রথম হ্যাঁ হ্যাঁ বিয়েটা? হ্যাঁ, আচ্ছা জি জি। আচ্ছা। কিন্তু হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তারপর তুমি আবার একজনের সাথে বিয়ে 5 বছর বিয়ে পর, করেছো? হ্যাঁ 5 বছর পর আমি বিয়ে করছি। কিন্তু আচ্ছা। ওর সাথে আমার মেইন আপনার সাথে যে কথা বলার উদ্দেশ্যটা কিন্তু মেইনলি ওকে নেই। মানে ও হচ্ছে না আমাকে ধরেন খাবারের খরচ দেয়, ঘর ভাড়া দেয়, বাজার দেয়, কিন্তু কোনো মতামত গ্রহণ করে না। সমস্ত কিছু ওর ফ্যামিলির কোনো বিষয়ে কোনো কথা বলতেই আমাকে দেয় না, কোনো বিষয় না। মানে ওর ডিরেক্ট বলছে যদি তুমি এটা মেনে নাও তাহলে আমার সাথে সংসার করবে,
না মেনে নিলে তুমি আলাদা হয়ে যেতে পারো, ঠিক আছে? এই জিনিসটা আমাকে অনেক কষ্ট হতো। তাহলে আমার ভূমিকাটা কি? মানে আমার কাছে মনে হয় যে আমি একজন কি। এই ভদ্রলোক কি আগেও বিবাহিত ছিলেন? না না না, বিবাহিত ছিল না। এটা কি মানে পরিবার থেকে দেখে তোমাকে দেয়া হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও আমার খালাতো ভাই। ও আমার মানে এত সমস্ত বলছে যে আমার অতীত তো জানে, ইভেন আমার বেবি আছে এটাও জানে না। আর আমার বেবিটার সাথে কোনো কথাই বলে না, এখন দেশের বাইরে থাকে, একটা ফোন দেয় না, জিজ্ঞেস করে না, খোঁজ খবর নেয় না, কিছুই না। কিন্তু মান্থলি সে টাকাটা ঠিক দেয়, ঘর ভাড়াটা, বাজার খরচটা। কিন্তু আমার কথা, আমি তো টাকার জন্য তো বিয়ে করিনি, আমি তো একটা শেল্টার, ছায়ার মতো। ও দেশের বাইরে থাকে, তাই তো? হ্যাঁ, আমি অনেক রিকোয়েস্ট করছি দেশের বাইরে না যাওয়ার জন্য, যে আমার খুব খারাপ লাগে, আমি একা দুজন মানুষ থাকি, সারাদিন আমার খুব নিঃসঙ্গ লাগে, দিন শেষে একা লাগে, ফাঁকা লাগে, আমার কান্না আছে। মানে না বলছি, কিন্তু মানে যে একটা ব্যাপার থাকে, এর জন্য গেছে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এখন সবাই আমাকে ব্লেম করে, আমি নাকি ইচ্ছাকৃত বেবিটা নিচ্ছি না, আমার এই ছেলেটাকে মানুষ করার জন্য, ওর টাকাতে আমরা খাওয়ার জন্য। এই যে একটা মিথ্যা সবাই ভাবতেছে, তো এটা আমাকে অনেক কষ্ট দেয়। মানে ওর বাড়ির সবাই এটাই ভাবছে, মানে ওর বাড়ির সবাই ভাবছে যে তোমার দিক থেকে কোনো অসুবিধা আছে, তাই জন্য বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, আবার ও আমার কাছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, মানে নিয়ে যায়নি যখন পর্যন্ত দেশে ছিল। বারবার ওকে আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি। আবার এটা ফেসও করে না, কারোর সাথে বলেও না ঠিক আছে প্রবলেমটা আমার বা ও, বা এটা ও মেনে নিছে, এড়িয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, মানে ও আসলে কিরকম মনের মানুষ আমি এখনো বুঝতে পারি না। আবার ও কিন্তু ধরেন আমার কোনো অসুস্থ হলে সেটা খরচ দেয়। তুমি বললে একটু আগে যে খরচ দেওয়ার ব্যাপারে তার কোনো কার্পণ্য করছে না সে, কিন্তু তোমার মানে তোমাকে মানে সেরকম রেসপেক্টের জায়গাটাতে তুমি পাচ্ছ না তার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আর এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। মানে আমাকে সবসময় নত হতে হবে, কোথাও ঘুরতে গেলে ওর কথা মতো চলতে হবে, আমি কোনো মতামত দিতে পারবো না, যে কোনো ওর ফ্যামিলির বিষয়ে কারো বিষয়ে কোনো কিছুই বলতে পারবো। এবং বাচ্চা না হওয়ার ব্যাপারটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই না, ও এটা নিয়ে আমাকে মেন্টালি কখনো টর্চার করে না। না না, টর্চার তো করছে না, বাট ওর এটা নিয়ে কোনো কষ্ট আছে ভেতরে? সেরকমটা আমি কখনো দেখিও না। আমি যখনই বলছি যে মনে কিছু নেই না, প্রবলেমটা আমারই হতে পারে, যেহেতু আমার বয়স 35 হয়ে গেছে, আমার থাইরয়েডের সমস্যা হয়েছে, তাহলে একটা তুমি কাজ করো, একটা বিয়ে করো। ও তখন বলে কি পাগল নাকি, বিয়ে করার কি দরকার, আমাদের তো একটা বেবি আছে, অথবা এখন চিকিৎসা উন্নত হয়েছে, আমরা ডাক্তারের কাছে যাব, আমি দেশের বাইরে থেকে আসি, তারপর না হয় মানে দেশের বাইরে যাব। কিন্তু কখনো আমাকে এটা নিয়ে টর্চার করে। কবে গেছে তোমার হাজবেন্ড দেশের বাইরে? এই 1.5 বছর। আচ্ছা, ওকে। তার আগে তো একসঙ্গেই ছিলে, দেশে ছিলে? তাও ছিলাম না, মানে ও দেশের বাইরে আসা যাওয়া করে, 2 বছর থাকে, আবার 2-3 মাস এখানে থাকে না। কিন্তু 1.5 বছর আগে তো গেছে, তার আগে ঢাকায় মানে দেশে ছিল না? দেশে ছিল, কিন্তু তখনও আমি ছিলাম ঢাকায়, ও ছিল ঢাকার বাইরে, মানে আমাদের গ্রামের বাসা। আচ্ছা আচ্ছা, ওকে। একই জায়গায় থাকা হয়নি? না, মানে দেখা যাচ্ছে মাসে ও হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 দিন আমাদের এখানে ছিল, আর 25 দিন মানে ওর গ্রামের ওই যে বিজনেসের পারপাসে। আচ্ছা, একটা জিনিস আমার জাস্ট একটু কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ওর তো প্রথম বিয়ে, তোমার তো এটা দ্বিতীয় বিয়ে, তাই তো? হ্যালো? হ্যাঁ আপু, হ্যাঁ, তোমার জন্য এটা দ্বিতীয় বিয়ে, ওর জন্য প্রথম বিয়ে। তোমাকে যে বিয়ে করলো তো প্রথম তুমি বিয়ে, মানে তুমি ওর জন্য প্রথম, তাই তো? হ্যাঁ। তো এই বিয়েটা কি বলে যে আত্মীয় হয় তোমাদের? হ্যাঁ। এবং সেখানে তার কোনো আপত্তি ছিল না যে তার যাকে বিয়ে করছে তার একটা বাচ্চাও আছে, সে আগে বিয়ে হয়েছে, এটা নিয়ে তার কোনো আপত্তি ছিল না? না না না, কখনোই না, এটা নিয়ে এখনো ওর কোনো আপত্তি নেই। এটা নিয়ে ওর কোনো আপত্তি নেই। ওকে, হ্যাঁ। এখন তোমার প্রশ্নটা একটু গুছিয়ে যদি করে ফেলো, কি প্রশ্ন তোমার? মানে আপু আমি বলতে চাচ্ছি, যেমন ওর যখন ভালো ইনকাম হয় তখন ওর মেজাজ খুব ফুরফুরে থাকে। না, তুমি প্রশ্নটা করে ফেলো। হ্যাঁ, তুমি এখন আমাদের অতিথিদের প্রশ্ন থাকবে তো, মানে কিছু জানতে চাইবে। তোমার আজকের জন্য প্রশ্নটা আমাদের কাছে কি? ওর এই ব্যবহারটা কি স্বাভাবিক, বা এটাকে আমি মেনে নিয়ে কি ওর সাথে আমি রিলেশন মানে কন্টিনিউ করব? এটা তো অনেক বড় একটা প্রশ্ন করেছে, আমরা তো সিদ্ধান্ত দেই না। খুব মানসিক চাপে আছে, আমাকে মনে হচ্ছে আমি বোঝা ওর জন্য, আমি আমার ছেলে, তোমার নিজেকে বোঝা মনে হচ্ছে। হ্যাঁ, ওর টাকা খাচ্ছি, আমার কাছে খুব গিল্টি লাগে, শারীরিক ফিল হয় যে আমাদের অন্য কাউকে বিয়ে করলে ওর বেবি হতো, টাকা কম খরচ হতো, আমরা ঢাকায় থাকি। কিন্তু সে তো কোনো আপত্তি, এটা নিয়ে তার কোনো অসুবিধা আছে বলে বলছে না। যাই হোক, তবু তোমার ভেতর একটা অপরাধবোধ কাজ করে আর কি। হ্যাঁ, তুমি একটু লাইনে থাকো। তোমার প্রশ্ন আছে? প্রশ্ন নেই? তোমারও কোনো প্রশ্ন নেই? অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ।
যে তুমি যে প্রশ্নটা করেছো সেই সিদ্ধান্তে অবশ্যই আমাদের এই ফোরাম থেকে যাওয়াটা মুশকিল। আমরা তো সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না একটা মানুষের জীবনে, এটা খুব বড় একটা সিদ্ধান্ত জীবনের জন্য। তো আমাদের অতিথিরা আলোচনা করবেন, তুমি আমাদের সাথে থাকো, কেমন? আবারও অনেক ধন্যবাদ, আমাদের তিনজনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, তুমি বলতে চাও আগে? আমার মনে হয় যে এটা তো ম্যাডাম বলেই দিয়েছেন যে আপনি এই রিলেশন কন্টিনিউ করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে। অনেক কিছু আপনি ফিল করেন সেটা হয়তো আপনি বলতে শাই ফিল করেন, অথবা বললেও সেটা এমনভাবে বলেন যে সেটা হয়তো একটা সময় ঝগড়াঝাটির পর্যায়ে যায়। তো না বলার চেয়ে বলা ভালো। অবশ্যই আমার মনে হয় যে আপনি আসলে কি কি প্রত্যাশা করেন আপনার হাজবেন্ডের কাছে, কি কি আপনি এক্সপেক্ট করেন, সেটা একটু খোলামেলা আপনার হাজবেন্ডের সাথে বলে দেখতে পারেন যে উনি কি রেসপন্স করেন। পাশাপাশি কিছু খারাপ লাগার বিষয় আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, যেরকম আপনি মতামত প্রদান করতে পারেন না, বা বেবি হওয়ার বিষয়ে আপনার হাজবেন্ড সেরকম কোনো উদ্যোগ নিচ্ছে না, বা আপনার ডাক্তার দেখাচ্ছেন না। সো আপনার খারাপ লাগা বিষয়গুলো, হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যাশা, প্লাস আপনি যে যে বিষয়গুলোতে কষ্ট পাচ্ছেন, খারাপ লাগছে, সেই বিষয়গুলো ওনার সাথে শেয়ার করে আপনি একটা আলোচনায় যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে শেয়ার করতে গিয়ে আপনি কি ভাষা ব্যবহার করবেন। শেয়ার করতে গিয়ে যদি আপনি তুমি শব্দ ব্যবহার করেন, যে তুমি এটা করেছো দেখে এরকম খারাপ লাগে, তুমি ওটা বলেছো দেখে আমার এরকম খারাপ লাগে, তুমি শব্দটা সেখানে ব্যবহার না করে আমি শব্দটা ব্যবহার করে আপনি বলতে পারেন যে আমার খুব গিল্ট লাগে বা আমার খুব কষ্ট লাগে, কারণ যে কারণে লাগে। আমি শব্দটা বললে হবে কি, আপনার হাজবেন্ড আপনার কথা শোনার মতো একটা অবস্থায় থাকবে। আর কাউকে যখন তুমি বলি তার মানে তাকে অভিযোগ করছি, ব্লেম করছি, তখন কিন্তু সেও নিজেকে আত্মপক্ষ রক্ষার জন্য বা ডিফেন্স, নিজেকে আর কি রক্ষা করার জন্য সেও তখন বলবে তুমিও তো এটা করো, তুমিও তো এটা করো, আমি তো কিছু বলি না। সো এই দুইটা জিনিস আপনি করে দেখতে পারেন, যে তাহলে হয়তো আপনার অবস্থাটা উনি কিছুটা বুঝতে পারবেন এবং আপনারা হয়তো আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে যেতে পারবেন। মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে মানে আমি শব্দের মধ্যে আমি থাকাটা জরুরি। আরেকটা হচ্ছে যে আমি আসলে কি অনুভব করছি ওর এই আচরণগুলো থেকে, আমার এরকম হয়, নিজের অনুভূতিগুলো তুলে ধরা এবং সেই সাথে নিজের চিন্তাধারাগুলো তুলে ধরা। অনেক সময় হয় কি সরাসরি কথা বলতে গেলে আবার ঝগড়া লেগে যায়, যেটা আমাদের সেশন থেকে আমরা পাই ক্লায়েন্টদের কাছ থেকে। তো অনেক সময় আমরা লিখিত ভাবেও বলতে পারি যে আমি তোমার কাছ থেকে এগুলো আশা করছি, যে তুমি যদি একটু আমাকে, তোমার যদি মুখে বলতে না চাও আমাকে লিখিতও বলতে পারো। সো একটা হয় না কমিউনিকেশনটা অন্যভাবে শুরু হয়ে গেল, হ্যাঁ সেটা হতে পারে। এই ফ্যামিলিটা একটা স্ট্রেংথ তো আমি খুব দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে এই যে বিয়েটা চাইল্ড হতে দেরি হচ্ছে, হাজব্যান্ড কিন্তু সেটা খুবই মানে আমি বলবো যে এমনভাবে নিয়েছে যে এটা কোনো কনফ্লিক্টের উৎস না, এবং এর যে একটা বেবি আছে সে সেটা জেনেই বিয়ে করেছে, এবং মানে অনেকগুলো স্ট্রেংথের জায়গা আমি দেখতে পাচ্ছি। একটা জায়গায় এই অ্যাডজাস্টমেন্টের যে সমস্যা, সেটা তো জলি বললোই যে এইভাবে কথা বললে হয়। আর আমার কাছে লাগে যে ওনার লাইফটা খুব টার্ময়েলের মধ্যে দিয়ে গেছে, মানে খুব উত্থান পতন ছিল, অনেক কষ্টের ভিতর দিয়ে গেছে এত দিন ধরে। তো খুব ভালো হয় উনি যদি কাউন্সেলিং নেয়, আমার মনে হয় এটা শুরু করা দরকার ইমিডিয়েটলি। এবং পরবর্তীতে ওনার হাজব্যান্ড যখন দেশে আসবে তখন ওনারা যদি ফ্যামিলি থেরাপি, কাপল থেরাপি নেয়, বিশেষ করে কাপল থেরাপি, এমন একটা থেরাপি আছে কাপল থেরাপি, যেখানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে যার যার ইস্যুগুলো তুলে সাইকোলজিস্টটা সেখানে থাকে। সেটার জন্য আমার মনে হয় যে আগে ইন্ডিভিজুয়াল থেরাপি হলে ভালো হয়। প্রথমে ইন্ডিভিজুয়াল নেই, শুরুতেই কাপল বসলে যেটা হয় অনেক সময় ওই সেশনের মধ্যে ঠিক প্রস্তুতিটা থাকে না, মানে ও যখন কষ্ট পাচ্ছে ও নিজেও যেতে পারে, বিশেষ করে হাজবেন্ড আসলে সেটা পড়ে। হাজবেন্ড তো বিদেশে, এখন চাইলেও পারবে না, উনি নিজের ইন্ডিভিজুয়াল থেরাপিটা শুরু করুক, পরে হাজবেন্ড আসলে একসাথে পড়বে। সেটাই। ওকে, সো আর উনি যেটা বলছে প্রতিবাদ করা ঠিক কিনা, আমার মনে হচ্ছে এরকম লোক থাকা খারাপ না। মানুষ যদি কথা না বলে তাহলে সোসাইটি চলবে কি করে? আমার নিজের ওপিনিয়ন এটা আর কি, যে আমি তোমার কথাটা বুঝি। উনি বলছে যে আমার অন্যায় আমি সহ্য করতে পারি না, আমি প্রতিবাদ করি, কেউ হর্ন বাজাচ্ছে, আচ্ছা প্রতিবাদ করাটা অসুবিধা নেই, তাই আমার কাছে লাগছে যে এটা সোসাইটির জন্য ভালো। হ্যাঁ, ওকে।